খেলাপি থেকে বাঁচতে অর্থঋণ আদালত থেকে স্থগিতাদেশ নিয়েছেন কমপক্ষে ১,৭০০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে খেলাপি ঋণ আদায়ে এখনও ৭০,০০০-এর বেশি মামলা ঝুলছে আদালতে। এসব মামলার বিপরীতে ব্যাংকগুলোর পাওনা ছাড়িয়েছে ২,৩২,০০০ কোটি টাকা। আইনজীবীরা বলছেন, স্থগিতাদেশ নেওয়ায় এসব ঋণ আদায় করতে পারছে না ব্যাংকগুলো। অনিয়ম, দুর্নীতি ও নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়েছে এক শ্রেণীর সুবিধাভোগীরা। বড় অঙ্কের ঋণ নিয়ে ব্যাপক অর্থবিত্তের মালিক হলেও সময় মতো এসব অর্থ পরিশোধ করেননি, উল্টো হয়েছেন খেলাপি। অর্থঋণ আদালতের মামলা থেকে স্থগিতাদেশ নিয়ে রয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২.৫ লাখের বেশি মামলা রয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১,৮২,৭৪৭টি মামলা। তবে এসব মামলার বিপরীতে ব্যাংকগুলো আদায় করেছে মাত্র ২৬,৩৩২ কোটি টাকা। এখনও মামলা বিচারাধীন রয়েছে ৭০,০০০-এর মতো। বাংলাদেশ ব্যাংক বলছে, কেউ যাতে সহজেই আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে ঋণ কার্যক্রম অব্যাহত রাখতে না পারে সে ব্যাপারে আইনি পদক্ষেপ নিচ্ছে তারা। আইনিভাবে যাতে কোনো জেনুইন খেলাপি শুধুমাত্র আইনের বা আদালতের আশ্রয় নিয়ে যাতে তাদের ঋণ কার্যক্রম অব্যাহত না রাখে, সেই দিকটা বাংলাদেশ ব্যাংক গুরুত্ব সহকারে বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘসূত্রিতা ও আইনি কৌশলের কারণে বছরের পর বছর ধরে চলে এসব মামলা। উচ্চ আদালতের আপিল ও স্থগিতাদেশের কারণে ঋণ আদায় কঠিন হয়ে পড়ে ব্যাংকগুলোর। এমন অবস্থায় আইন সংস্কারের পাশাপাশি দ্রুত প্রয়োগ নিশ্চিতের তাগিদ তাদের। আমাকে খেলাপি ডিক্লেয়ার করলে আমি যে আবার নর্মাল কোর্টে যে আমি একটা স্টে অর্ডার নিলাম, সেরকম না। যেগুলো অর্থঋণ আদালতে আসবে, তাই না, এগুলোকে অর্থঋণ আদালতের মাধ্যমে সুরাহা করবেন, একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যে এটা সলভ করতে হবে। রাষ্ট্রপক্ষে যে আইনজীবী থাকে সে এতটুকু অ্যাক্টিভলি এই মামলাগুলোতে তারা অপোজ করেন না করাতে যেটা হয় সেক্ষেত্রে এটা স্টে হয়ে যাচ্ছে। এখন একবার যখন হাইকোর্ট থেকে কেউ স্টে পাচ্ছে অকশনের উপরে, অথবা আপনার দেখা গেছে যে ফর দ্য নেক্সট অকশন যেটা হয় ট্রায়ালের পরে, তখন হয় কি এই স্টেটাকে তারা রেগুলার বেস কন্টিনিউ করতে থাকে। বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণ আদায়ে মামলা জট কমাতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ করার পাশাপাশি বাড়াতে হবে আদালতের সংখ্যা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাপি ঋণ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিআইবিএম এর গবেষণা পরিচালক আহসান হাবিব। আহসান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, আওয়ামী লীগ সরকারের পতনের ১ বছর পার হয়েছে, তারপরও খেলাপি ঋণ বৃদ্ধির কারণ কি মনে করেন? দেখেন, খেলাফি ঋণ আগে একটা বড় অংশের খেলাফি ঋণ সবসময় আমরা একেবারে মোটামুটি ভাবে ঢেকে রেখেছি। আমরা কিন্তু সব সময় আসলে ট্রুলি কতটা আমাদের খেলাফি ঋণ সেটা কিন্তু ওইভাবে আমরা কোনো সময় ডিসক্লোজ করিনি। একটা অন্তত ভালো দিক যে এখন ট্রুলি আমাদের এনপিএল এর কি অবস্থা, খেলাপি ঋণের কি অবস্থা, সেটা অন্তত বের করার আমরা চেষ্টা করছি। এবং আমি কিন্তু মনে করি এখনো যে ফিগার গুলো আমরা বলছি, এরা যে ব্যাংকের একেবারে ট্রু ফিগার এটাও না, বরং আমি মনে করি এর আরো আপনি যদি ঠিকভাবে আমরা ক্যালকুলেশন গুলো করি, ঠিকভাবে পুরো জিনিসটা বের করি, তাহলে অবস্থাটা অনেকটা ভয়ানক পর্যায়ে, যে আমরা এনপিএল এর কোন অবস্থায় আছি। অন্তত সেই জায়গাটাতে একটু নজর দেওয়া হয়েছে, এটা একটু ভালো দিক বলে মনে করছি। আহসান হাবিব, এখন তো ৫ লাখ কোটি টাকার খেলাপির হিসেব মিলেছে, এটি আরো বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। আপনিও যেমনটি বলছিলেন, এর লাগাম টানতে আমাদের করণীয় কি বলে আপনি মনে করেন? দেখেন, এনপিএল এর দুটো পার্ট কিন্তু, একটা হলো ইচ্ছাকৃত, একটা অনিচ্ছাকৃত। তো ইচ্ছাকৃত যে অংশটা, যেটাকে আমরা উইলফুল ডিফল্ট বলি, ওইটাই কিন্তু মূল সমস্যা। অনিচ্ছাকৃত এই অংশটা হয়তো ছোট্ট, যে অংশটা ডিজার্ভ, তারা কিন্তু ব্যাংকের থেকে সাপোর্ট ডিজার্ভ করে, তাদেরকে তাদের সাপোর্টটা ইনশিওর করা প্রয়োজন যাতে তারা আর খেলাফি না হয়। কিন্তু মূল যে অংশটা, যেটা আমাদের ট্রুলি সমস্যা, সেটা হলো ইচ্ছাকৃত অংশ, মানে উইলফুল ডিফল্ট। উইলফুল ডিফল্ট কোনোদিন ব্যাংকের ইন্টারনাল প্রসেসের উপর এককভাবে নির্ভর করে না। এর জন্য দুই ধরনের প্রেসারের প্রয়োজন হয়, যেটা নিয়ে আপনি আপনাদের যে ফিচারটা দেখানো হলো, দ্যাট মিনস লিগাল প্রেসার লাগবে। লিগাল প্রেসার না থাকলে কিন্তু কখনো ব্যাংকাররা যখন বড়োয়ার আইডেন্টিফাই করে, তখন সেখানে একটা মার্জিন অফ এরর থাকবেই। তার মানে কার টাকা ফেরত দেওয়ার ইচ্ছা আছে আর কার টাকা ফেরত দেওয়ার ইচ্ছা নাই। বাংলাদেশের লিগাল লয়ের এনফোর্সমেন্ট লেভেল এত উইক যে আমরা একজন ইচ্ছাকৃত ঋণ খেলাপি তারা স্টে অর্ডার পায়।
কি করে ইচ্ছাকৃত ঋণ খেলাপি কোর্ট থেকে স্টে অর্ডার পায় যদি আইনের ট্রুলি এনফোর্সমেন্ট থাকে, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার মাথায় কোনোভাবেই আসে না। কারণ ব্যাংকের টাকা যেটা, এটা পাবলিক মানি। তো পাবলিক মানি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করে আপনি ইচ্ছা করে টাকা ফেরত দিচ্ছেন না, যেটার আশেপাশের অসংখ্য প্রমাণ এতে আছে। তো লিগ্যাল প্রেশার না হলে কিন্তু কখনো টাকা ফেরত আনতে পারবেন না, যে ল এর যে এনফোর্সমেন্টের কথা বলছেন। আর ল দিয়ে আরেক ধরনের প্রেশার ক্রিয়েট করতে হয়, সেটা হলো সোশ্যাল প্রেশার। অর্থাৎ এই যে আপনি ডিফল্ট হওয়ার সাথে সাথেই ধরেন আপনার গাড়ির লাইসেন্স ক্যান্সেল হয়ে গেল, আপনার ফ্যামিলির উপর প্রেশার চলে আসলো, পাসপোর্ট সিজ হয়ে গেল। এই দুটো প্রেশার যদি আপনি ক্রিয়েট না করতে পারেন, আমাদের আশেপাশের কান্ট্রিতেই আছে, নেপাল করেছে, আশেপাশে চায়না এগুলো করেছে। তো তারা যেহেতু এইটা করে এই আপনার ইচ্ছাকৃত ঋণ খেলাপিকে কমিয়ে আনতে পেরেছে, সো লিগ্যাল প্রেশার আর সোশ্যাল প্রেশার ছাড়া কোনো অল্টারনেটিভ নাই। এবং দুটার জন্যই মূল জায়গাটা হলো আইনকে যেভাবে পরিবর্তন করা হচ্ছে, সংশোধন করা হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট, সেখানে ইচ্ছাকৃত ঋণ খেলাপির এগেনস্টে যখন আপনি অ্যাকশন নেবেন, তারা কোনোভাবেই স্টে অর্ডার পেতে পারে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে পাবলিক ফান্ড মিস অ্যাপ্রোপ্রিয়েশনের এগেনস্টে। আহসান হাবিব, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাবো। আমরা জানি যে বিদেশে পাচার হওয়া 6 গ্রুপের 6,000 কোটি টাকা সম্পদ জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। এসব সম্পদ দেশে ফেরত আনার সম্ভাবনা কতটা আছে বলে মনে করেন, এবং এক্ষেত্রে কি প্রক্রিয়া গ্রহণ করা দরকার বলে আপনি মনে করেন? দেখুন, সারা পৃথিবীর ইতিহাসে কিন্তু দেশ থেকে টাকা বের করে নিয়ে যাওয়া যতটা সহজ ডেভেলপিং কান্ট্রিতে, ওইখান থেকে টাকা ফেরত নিয়ে আসার ইনস্ট্যান্স খুব বেশি নেই। তার উপর আবার একটা দেশ, ডেভেলপিং কান্ট্রি, যারা হয়তো গ্লোবাল মানচিত্রে যারা অন্য কোনো কান্ট্রির সাথে খুব স্ট্রংলি তাদেরকে ইনফ্লুয়েন্স করার সক্ষমতা রাখে না, তাদের জন্য বিদেশে একটা টাকা কোর্টে প্রমাণ করতে হবে যে প্রথমে এটা ইল্লিগাল মানি। সেই টাকাটা তারপর তাকে জব্দ করার পরে তাদের সাথে এই যে ট্রিটি গুলো আছে কিনা, ক্রস কান্ট্রি ট্রিটি গুলো আছে কিনা, তো এই ট্রিটি গুলো থাকতে হবে। ওইখানে একটা পলিটিক্যাল উইলের ব্যাপার আছে, তাদের একটা সদিচ্ছা থাকতে হবে, তার একটা ইন্টারেস্টও থাকতে হবে। আপনি খেয়াল করেন যে সমস্ত কান্ট্রি ইন্টারেস্টের কথা বলছেন আপনি, ডেভেলপ কান্ট্রি, সবচেয়ে বড় বাধা হলো ইমপ্লিসিট ইন্টারেস্ট কি? আমাদের এখান থেকে টাকা চলে যায়, ওই সমস্ত দেশে টাকা আসে, ওই সমস্ত দেশের জন্য কিন্তু টাকাটা ক্যাপিটাল। তো তাদের ওখান থেকে যদি স্ট্রং এই ইনফ্লুয়েন্স গুলো আমরা না করতে পারি, এমনিতেই কিন্তু আমাদের এই ধরনের ইনস্ট্যান্স নাই। আমাদের নিজস্ব রেগুলেশন খুব স্ট্রং, রেগুলেশন এনফোর্সমেন্ট লেভেল কিন্তু খুবই খুবই উইক। সুতরাং এটা আনা সম্ভব না আমি এটা বলবো না, বাট এই যে মিউচুয়াল ট্রিটি, এই ট্রিটি গুলো তো আমাদের নাই। হয়তো ইন্ডিয়ার সাথে আছে, অন্য কোনো দেশের সাথে আছে বলে জানা নাই, ইউএন এর দুই একটা বডির সাথে আমাদের কানেকশন আছে, বাট একেবারে আলাদা করে ট্রিটি করা, আলাদা করে প্রেশার ক্রিয়েট করে, রিলেশনশিপ করে, পলিটিক্যাল উইল ক্রিয়েট করে ওইখান থেকে টাকাটা আনা অসম্ভব বলবো না, বাট এই ব্যাপারে অর্থাৎ যে সম্পদ আমাদের দেশ থেকে পাচার হয়েছে সেটা ফেরত আনাও আসলে খুব একটা সহজ প্রক্রিয়া হবে না। আহসান হাবিব, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।